হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ বিন্যাস ও সমাবেশ এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তোমরা জানো যে এইচএসসি 20-এর পর থেকে আসলে এই অধ্যায়টা শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, কিন্তু এইচএসসি 26-এর জন্য এই অধ্যায়টা আমাদের ফুল সিলেবাসের মধ্যে আসে, তাই আমাদেরকে এই অধ্যায়টা ভালো করে করতে হবে। আমরা চেষ্টা করব ইন ডিটেলস এই অধ্যায়টা শেষ করার। প্রথমেই দেখে নিই লেকচার 1-এ আমরা কী কী শিখব। বিন্যাস, গণনার যোজন বিধি, গণনার গুণন বিধি, ফ্যাক্টোরিয়াল চিহ্ন, বেসিক ফর্মুলা এবং প্র্যাকটিস প্রবলেম। আমরা চেষ্টা করব লেকচার 1-এ এই টপিকগুলো কভার করতে। শুরুতেই আসি, বিন্যাস আসলে কি? বিন্যাস শব্দের অর্থ হচ্ছে সাজানো ব্যবস্থা। কত উপায়ে কোনো একটা জিনিসকে সাজানো যায়, এটাই বিন্যাসের মূল আলোচ্য বিষয়। দ্যাট মিন্স আমাদেরকে প্র্যাকটিক্যাল বিভিন্ন কেস দেওয়া হবে, ওই কেসগুলোর আন্ডারে কত উপায়ে একটা জিনিসকে সাজানো যায় এটাই বিন্যাসে মূলত আলোচনা করা হবে। এ সম্পর্কে আমরা উদাহরণসহ পরবর্তীতে বিস্তারিত দেখব। শুরুতে আসি গণনার যোজন বিধি নিয়ে। এখানে বইয়ের ভাষায় লেখা আছে, যদি কোনো একটি কাজ এল সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এবং অপর একটি কাজ স্বতন্ত্রভাবে এম সংখ্যক উপায়ে করা যায়, তবে ওই দুটি কাজ এল প্লাস এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। ধরে নাও এইখানে তোমার বাসা এবং এখানে তোমার কলেজ। তো তুমি তোমার বাসা থেকে তুমি কলেজে পায়ে হেঁটে যেতে পারো 3টা উপায়ে। ধরো তুমি 3 উপায়ে তুমি বাসা থেকে তুমি তোমার কলেজ পর্যন্ত যেতে পারো, এবং তুমি বাসে করে অথবা যানবাহনে করে তুমি 2 উপায়ে তোমার কলেজে যেতে পারো। তাহলে তুমি টোটাল কত উপায় যেতে পারো? তো তুমি টোটাল 3+2 অর্থাৎ 5 উপায়ে তুমি তোমার কলেজে যেতে পারো। এটাই মূলত গণনার যোজন বিধি। অর্থাৎ এটা যদি তোমার এল হয় এবং এটা যদি তোমার এম হয়, তাহলে তোমার টোটাল কত সংখ্যক উপায়ে যাওয়া সম্ভব কলেজে, সেটা হচ্ছে এল যোগ এম ইজ ইকুয়াল টু 3 যোগ 2 ইজ ইকুয়াল 5। তার মানে তুমি 5 উপায়ে তুমি তোমার কলেজে যেতে পারছো। এখন আসি গণনার গুণন বিধি নিয়ে। তো এখানে বইয়ের ভাষায় লেখা আছে, আমি তোমাদেরকে একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো, ধরো তুমি ঢাকা থেকে নাটোরে যেতে পারো 3টা রাস্তার মাধ্যমে, এ, বি এবং সি রাস্তার মাধ্যমে, এবং নাটোর থেকে তুমি রাজশাহী যেতে পারো 2 রাস্তার মাধ্যমে, ধরো ই এবং ডি। আচ্ছা, তো তাহলে তুমি মোট কত উপায়ে রাজশাহী তুমি যেতে পারবে ঢাকা থেকে? এর উত্তর কি 3 যোগ 2 ইজ ইকুয়াল টু 5 হবে? না, এর উত্তর 5 হবে না। কী হবে তাহলে একটু দেখি, আমরা অনুসন্ধান করার চেষ্টা করি। ধরো ঢাকা থেকে, আচ্ছা আমরা ম্যানুয়ালি করি। দেখো, ঢাকা থেকে ধরো এ রাস্তা দিয়ে নাটোরে গেলাম এবং নাটোর থেকে ডি রাস্তায় রাজশাহী আসলাম, অর্থাৎ কি হলো, এ প্লাস ডি একটা উপায়। আচ্ছা, এরপর আমি করলাম কি, এ দিয়ে নাটোরে আসলাম কিন্তু আবার ই দিয়ে রাজশাহীতে গেলাম, তাহলে দেখো এটা কি হচ্ছে, এ প্লাস ই একটা উপায়। অনুরূপভাবে আমরা বি দিয়ে রাজশাহী ঢাকা থেকে নাটোরে গেলাম এবং ই দিয়ে রাজশাহীতে পৌঁছালাম, অর্থাৎ বি প্লাস ই। আবার তুমি কি করলা, বি দিয়ে নাটোরে আসলা এবং ডি দিয়ে রাজশাহীতে গেলা, তাহলে কি হলো, বি প্লাস ডি। অনুরূপভাবে সির ক্ষেত্রেও সি প্লাস ই এবং সি দিয়ে আমরা ডি দিয়ে রাজশাহীতে পৌঁছাতে পারি। তাহলে এই যে দেখছো 6টি উপায়, এই 6টি উপায়ে আমরা ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাতে পারি। তো আমরা বলতে পারতেছি কি, দেখো আমাদের টোটাল রাস্তা করে ঢাকা থেকে নাটোর 3টা এবং নাটোর থেকে রাজশাহী 2টা, এবং এদের গুণফল হচ্ছে আমাদের প্রদত্ত ফলাফলটা। তাহলে আমরা কি বলতে পারতেছি, যে যদি কোনো একটি কাজ এল সংখ্যক উপায়, অর্থাৎ ধরো ঢাকা থেকে আমি নাটোরে 3টি উপায়ে যাত্রা শেষ করি এবং ওই কাজের উপর নির্ভরশীল, এই দেখো রাজশাহী যাওয়াটা অবশ্যই ঢাকা থেকে নাটোর আসার উপর নির্ভরশীল দ্বিতীয় একটি কাজ যদি এম সংখ্যক উপায়ে করা সম্ভব হয়। দেখো এম সংখ্যকের পরিবর্তে যদি আমরা চিন্তা করি, যেখানে দুই রাস্তা দিয়ে তুমি রাজশাহীতে আসতে পারো, সংখ্যক উপায় করা সম্ভব হয়, তবে কাজ দুটি একত্রে এল ইন্টু এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। অর্থাৎ এল ইন্টু এম এখানে মূলত 3 ইন্টু 2 ইজ ইকুয়াল 6, অর্থাৎ তুমি ঢাকা থেকে রাজশাহীতে 6টি উপায়ে আসতে পারবা। অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি যে ঢাকা থেকে নাটোর, নাটোর থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে আবার তুমি রংপুর আসবা, তাহলে কি হবে, দেখো ধরি ঢাকা থেকে নাটোর তুমি 3টি উপায়ে আসতে পারছো, 3টি উপায়। নাটোর থেকে তুমি রাজশাহীতে যাচ্ছ 2টি উপায়ে, এবং রাজশাহী থেকে রংপুর যাচ্ছ তুমি 3টি উপায়ে। তাহলে আমাদের উত্তর কত হবে, দেখো আগের মতোই, যে আমরা শুধুমাত্র এল ইন্টু এম ইন্টু ধরো এটা এন, তাহলে 3টা গুণ করে দিলে আমাদের মানে কত উপায়ে যাওয়া সম্ভব সেটা বের করতে পারবো। অর্থাৎ আমাদের ফলাফল হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 18। অর্থাৎ তুমি ঢাকা থেকে রংপুরে 18টি উপায়ে আসতে পারবা। তো এটা যদি 3 না হয়, যদি 4 হতো, তাহলে আমরা কি করতাম, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 24। তাহলে আমরা ঢাকা থেকে রংপুরে 24টি উপায়ে
যেতে পারবো। এখানে রংপুরের পরিবর্তে যদি এখানে ঠাকুরগাঁও হয়, ধরো ঠাকুরগাঁওতে তুমি আরও 4টি উপায়ে রংপুর থেকে যেতে পারো, এখানে 4টি। তাহলে তুমি বলো ঢাকা থেকে ঠাকুরগাঁও যেতে কতগুলো উপায় তুমি আসতে পারবা। তাহলে তুমি সেমভাবেই পথ সংখ্যাগুলো গুণ করে দেবা, 3 × 2 × 4 × 4। তো যেটা উত্তর আসবে সেটাই আমাদের উত্তর। এটাই ছিল আমাদের গণনার গুণন বিধি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসি ফ্যাক্টোরিয়াল চিহ্ন নিয়ে। তো ফ্যাক্টোরিয়াল বলতে ধরো আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যা ধরো 6, আমি যদি কি করি 6 থেকে এক ছোট সংখ্যা 5, তার থেকে এক ছোট সংখ্যা 4, এভাবে গুণ করতে করতে 4 3 2 1 পর্যন্ত আসি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল 6। এর ফলাফল হয় 720। অনুরূপভাবে ফ্যাক্টোরিয়াল 5 যদি আমি লিখি তাহলে 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ 5 থেকে আমি 1 পর্যন্ত আসবো, তাহলে আমরা লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল 5 যার মান হচ্ছে 120। একইভাবে ফ্যাক্টোরিয়াল 4 = 4 × 3 × 2 × 1 = 24। 3 factorial is equal 3 × 2 × 1 = 6. 2 factorial is equal 2 × 1 = 2. 1 factorial is equal 1. তুমি সবগুলো বিবেচনা করে একটু প্যাটার্নটা একটু খেয়াল করো। দেখো যখন আমি ফ্যাক্টোরিয়াল 5 লিখছি তখন 5 লেখার পরে আমরা 5-এর থেকে পর্যায়ক্রমে ছোট সংখ্যাগুলো দ্বারা আমরা গুণ করছি। এর অর্থ হচ্ছে আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারবো যে 5 factorial is equal to 5 × 4 factorial, কেননা এই 4 থেকে এইটুকু হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 4। অনুরূপভাবে আমরা ফ্যাক্টোরিয়াল 4কে লিখতে পারবো কি ফ্যাক্টোরিয়াল 4 is equal 4 × 3 factorial, কেননা এই 3 to 1 এটা হচ্ছে আমাদের 3 factorial। আবার 3 factorial ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি যে 3 × 2 factorial, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 is equal 3 × ফ্যাক্টোরিয়াল 2। দেখো যদি আমাদের ফ্যাক্টোরিয়াল n হয় তাহলে এটাকে লিখতে পারতেছি আমরা n × n-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? ওয়েট, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল n কে অনেক সময় এভাবে লেখা হয়, তো ফ্যাক্টোরিয়াল 5 কে আমরা চাইলেই এভাবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? ফ্যাক্টোরিয়াল n is equal n × n-1 ফ্যাক্টোরিয়াল। তো আবার এখানে এমন হইতে পারে যে n-1টাকে তুমি বের করে দিয়ে n × n-1 ফ্যাক্টোরিয়াল n-2, এভাবে তুমি পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হতে পারো। আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের মান। 0 ফ্যাক্টোরিয়ালের মান মূলত 1। কেন 1? দেখো যদি আমাদের ফ্যাক্টোরিয়াল n is equal n × ফ্যাক্টোরিয়াল n-1 হয়, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল is equal 1 - 1 ফ্যাক্টোরিয়াল 1 - 1। ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1 এবং 1 × 1 - 1 মানে হচ্ছে 0, তাহলে ফ্যাক্টোরিয়াল 0। এভাবে আমরা বলতে পারি যে আসলে ফ্যাক্টোরিয়াল 0 মান হচ্ছে 1। ফ্যাক্টোরিয়াল 0 নিয়ে আসলে অনেক প্রমাণ আছে যে ফ্যাক্টোরিয়াল 0 মান কেন 1। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ইউটিউবে সার্চ দিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। মূলত ফ্যাক্টোরিয়ালের উপর এইটুকু জ্ঞানই আমাদের এই অধ্যায়ের জন্য যথেষ্ট। পরবর্তীতে কোনো কিছু প্রয়োজন হলে আমরা আবার শিখে নিব। তাহলে আমরা প্রথম প্রবলেমে আসি। প্রবলেম থেকে আমরা মূলত কনসেপ্টের দিকে যাব। ধরে নিই আমাদের কাছে একটা বাস আছে, এই যে আমাদের হলুদ রঙের একটা বাস দেখতে পাচ্ছ। এই বাসে ধরো 5টা সিট আছে, এই 5টা সিট আছে। তো এই 5টা সিটকে আমি এভাবে আলাদাভাবে নিয়ে আসলাম। তোমাকে প্রশ্ন করা হলো যে 5 জন মানুষ 5টা সিটকে কত উপায়ে পূরণ করতে পারবে। ধরো তুমি 5 জন মানুষ আছে, তোমাদের কাছে 5 জন প্যাসেঞ্জার আছে, এ, বি, সি, ডি এবং ই। এই 5 জন প্যাসেঞ্জারকে তুমি কত উপায়ে 5টা সিটে বসাতে পারবা। তাহলে আমরা প্রথম সিটের দিকে একটু লক্ষ্য করি। এই প্রথম সিটে তুমি চাইলেই এ কে বসাতে পারবা, তুমি চাইলে এখানে বি কে বসাতে পারবা, তুমি চাইলে সি কে বসাতে পারবা, তুমি চাইলে ডি অথবা ই কে বসাতে পারবা। তাহলে তুমি মোট কতজনকে বসাতে পারতেছো এখানে? কতভাবে? 5 জনকে মূলত তুমি চাইলেই এখানে বসাতে পারতেছো। ঠিক আছে, তাহলে তুমি উপায় কয়টা পাচ্ছ? 5টা। তাহলে প্রথম সিটের জন্য তোমার উপায় হচ্ছে 5টা। এরপর আমরা দ্বিতীয় সিটে আসি। তো দ্বিতীয় সিটে আসার সময় দেখলাম যে অলরেডি প্রথম সিটে আমাদের একজন বসে গেছে, তাহলে আমাদের হাতে লোক আছে কয়জন? 4 জন। তো ধরে নাও তুমি এখানে বি কে বসাই দিছো, কথার কথা ধরো তুমি বি কে বসাই দিছো, তাহলে তোমার হাতে লোক আছে কয়জন? 4 জন। তাহলে এই 4 জনকে তুমি চাইলেই তুমি এখানে এই দ্বিতীয় সিটে তুমি চাইলে এ কে বসাতে পারবা, তুমি চাইলে সি কে, তুমি চাইলে ডি কে, তুমি চাইলে কে, যে কোনো একজনকে তুমি এখানে বসাতে পারবা। তাহলে তুমি কত উপায়ে বসাতে পারতেছো? তুমি এখানে 4 উপায়ে বসাতে পারতেছো। এবং আমরা গণনার গুণন বিধি অনুযায়ী পাই যে এখানে আসলে একটা এই উপায়গুলো গুণ করতে হবে।
আবার তুমি এই তৃতীয় সিটে দেখো, এই তৃতীয় সিটের বেলা আবার আমাদের দেখো প্রথম দুইটা সিটে অলরেডি দুজন বসে গেছে, তাহলে আমাদের হাতে লোক কয়টা আছে? লোক আছে 3টা। তো তুমি চাইলেই এই 3 নাম্বার সিটে তুমি 3জনকে আলাদা আলাদাভাবে বসাতে পারবা। তাহলে তোমার হাতে উপায় কয়টা? 3টা। তাহলে তোমার হাতে যাত্রী কজন বাঁচলো? 2জন। 3জন অলরেডি এখানে 3জন বসে গেছে। তাহলে এই যে সিটটা আছে, এই সিটটাতে বসাতে হলে তোমার হাতে প্যাসেঞ্জার আছে 2জন। তাহলে তুমি 2জনকে তুমি চাইলেই এখানে 2 উপায়ে বসাতে পারবা। তুমি চাইলেই প্রথম ব্যক্তিকে বসাতে পারবা অথবা তুমি চাইলে দ্বিতীয় ব্যক্তিকে বসাতে পারবা। অর্থাৎ তোমার ক্ষেত্রে অপশন আছে 2টা। তাহলে এটা ব্লক হয়ে গেল। তাহলে তোমার 4টা সিটে অলরেডি 4জন বসে গেছে, এখন শেষ সিট আছে একটা, মানুষ আছে একটা। তাহলে তুমি মাত্র একটি উপায় এটা পূরণ করতে পারবা। তাহলে তোমার মোট উপায় হইতেছে 120টি উপায়। তুমি মূলত 5জন ব্যক্তিকে 5টা সিটে বসাতে পারবা। তাহলে দেখো এটা দেখতে একটু সিমিলার লাগতেছে না? এটা দেখতে মূলত আমাদের ফ্যাক্টোরিয়াল 5 মতো লাগতেছে। এ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যদি আমাদের সিট থাকে n সংখ্যক এবং যাত্রী থাকে n সংখ্যক, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল n সংখ্যক উপায়ে আমরা সাজাতে পারবো। আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরি আমাদের একটা শব্দ মানডে, এই শব্দতে অক্ষর আছে হচ্ছে 6টা। তাহলে তোমাকে যদি বলে এই 6টা অক্ষরকে বিভিন্নভাবে সাজায় তুমি মোট কতগুলো শব্দ তৈরি করতে পারবা, তাহলে তুমি দেখো, তুমি চাইলে এই ও কে এম এর অবস্থানে লিখতে পারবা, তুমি চাইলে এন কে এম এর অবস্থানে লিখতে পারবা, তুমি চাইলে ডি কে এম এর অবস্থানে লিখতে পারবা। এভাবে তুমি কতগুলো উপায় মূলত সাজাতে পারবা। তো আমরা একটা কাজ করি, আমরা একটু দেখার চেষ্টা করি, বিস্তারিত এটা বলা লাগবে না, আশা করি তোমরা একটু হলে বুঝছো। ধরো যে এখানে আমাদের এই মানডে শব্দটি আছে, এই শব্দটির অক্ষর আছে 6টা। তাহলে তুমি যে কোনো একটা অবস্থান, ধরো এই অবস্থান নিয়ে আমরা আলোচনা করতেছি, তো আমরা এই অবস্থানে তুমি চাইলে কাকে কাকে বসাতে পারতেছো। তুমি এই অবস্থানে তুমি চাইলে ওয়াই কে বসাতে পারবা, তুমি চাইলে এ কে বসাতে পারবা, ডি এন ও যে কোনো একটা অক্ষরকে তুমি বসাতে পারবা। তাহলে এই অবস্থানকে অথবা যে কোনো একটা অবস্থানকে তুমি প্রথম যে অবস্থানে তুমি সিলেক্ট করবা, এই অবস্থানে মূলত তুমি কয়ভাবে সাজাতে পারবা? 6 রকম অক্ষরকে তুমি এখানে বসাতে পারবা। তাহলে ধরো তুমি এখানে একটা অক্ষরকে তুমি বসাই দিছো, তাহলে তোমার হাতে 1 2 3 4 5 6টা ছিল আগে, তার মধ্যে তুমি একটা অক্ষর তুমি এইখানে বসাই দিছো, তাহলে এইটা ব্লক হয়ে গেল অলরেডি। তুমি ধরো এই অবস্থানে আসছো, এই অবস্থানে আসার সময় তুমি দেখলা তোমার হাতে অক্ষর বাকি আছে 5টা। তাহলে তুমি চাইলে এই অবস্থানে 5টা অক্ষরকে যে কোনো একটা বসাতে পারবা। তাহলে তুমি এখানে ধরো পাঁচটা উপায় পেলা। এরপর এটা ধরো ব্লক হয়ে গেল। এখন তোমার হাতে ধরো যে এই ব্লকে তুমি আসলে যে কোনো একটা অক্ষর বসাতে চাচ্ছ, তা তুমি অলরেডি 2টা অক্ষর বসাই ফেলছো, তাহলে তোমার কাছে অক্ষর বাকি আছে কয়টা? 4টা। তাহলে তুমি এখানে 4টা অক্ষরকে বিভিন্ন উপায় সাজাতে পারবা, 4টা উপায় সাজাতে পারবা, তাহলে ইন্টু 4, তাহলে এটা ব্লক হয়ে গেল। এখন তুমি ধরো যে এই অবস্থান নিয়ে তুমি বিবেচনা করতেছো, কিন্তু অলরেডি তোমার 3টা অক্ষর বসে গেছে, তাহলে তোমার হাতে অক্ষর কয়টা বাকি আছে? 3টা অক্ষর বাকি আছে। তাহলে এই 3টা অক্ষরে তুমি ধরো যে এই যেখানে এই ঘরটাতে আমরা 3 উপায়ে সাজাতে পারবো। তুমি চাইলে এই ধরো 3টা অক্ষর ধরো এম ও এন বাকি আছে, তো তুমি এই এম ও এন কে ধরো তুমি এম কে বসালা অথবা ও কে বসালা অথবা এন কে বসালা, তাহলে তোমার হাতে অপশন করা 3টা, তাহলে তুমি 3টা উপায় পেলা। তাহলে এই ঘরটাও এখানে আটকে গেল। তাহলে অবশিষ্ট থাকলো ধরো এই ঘরটা। তো এই যে অবস্থানটা আছে, এই অবস্থানে তুমি চাইলেই তোমার অবশিষ্ট 2টি অক্ষর থেকে যে কোনো একটি অক্ষর বসাতে পারবা অথবা অন্য অক্ষরটি বসাতে পারবা। তাহলে এখানে তোমার উপায় করাটা 2টা, তাহলে এটাও ব্লক হয়ে গেল। তাহলে শেষে কি বাকি থাকলো? এই একটা ঘর। তো এই তোমার ঘর আছে একটা এবং তোমার অক্ষর আছে একটা, তো তুমি এখানে ওটা বসাই দিবা, তাহলে এখানে 1। তো এটা আমরা পাচ্ছি কি 720। অর্থাৎ তুমি এই যে মানডে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে তুমি এই যে অক্ষরগুলোকে বিভিন্নভাবে সাজায় গুছায় উল্টাপাল্টা করে তুমি 720টা উপায় তুমি লিখতে পারবা। তো এটাকে আসলে মূলত ফ্যাক্টোরিয়াল 6 দ্বারা অভিহিত করা যায়। কারণ আমরা জানি কি যে ধরো যে এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে n-1, n-2, n-3, n-4 এবং n আলটিমেটলি 1। তো এটা মূলত ফ্যাক্টোরিয়াল 6কে নির্দেশ করে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে অবশেষে আমরা কি পেলাম? যে ফর্মুলা 1, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যায়। তাহলে তোমাদেরকে যদি বলে যে স্যাটারডে, এই ওয়ার্ডের অক্ষরগুলোকে নিয়ে তুমি মোট কতগুলো ইউনিক অক্ষর তৈরি করতে পারবা, তাহলে তুমি আগে দেখবা এখানে n এর মান কত। 1 2 3 4 5 6 7 8, এখানে n এর মান হচ্ছে 8। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল n অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 8 সংখ্যক উপায় তুমি মূলত এই স্যাটারডে শব্দটাকে সাজাতে পারবা। আবার ধরো সানডে, এখানে অক্ষর আছে 1 2 3 4 5 6টা, তাহলে এই সানডেকে তুমি মূলত ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে সাজাতে পারবা। ধরো ট্রু,
ট্রু শব্দটিতে অক্ষর আছে 4টা, তাহলে 4টা অক্ষরকে তুমি চাইলেই ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক উপায়ে সাজাতে পারবা। তো আশা করি তুমি বেসিক ফর্মুলা 1 বুঝতে পারছো। এখন আমরা কোয়েশ্চেন 2-এ যাই। তো কোয়েশ্চেন 2-এ দেখো প্রশ্নটা একটু ভিন্ন হয়ে গেছে। আমাদের আগে ছিল 5 জন মানুষ এবং 5টা সিট, এখন হয়ে গেছে 5 জন মানুষ 3টা সিট। দেখো তো আমাদের সিট 2টা কমে গেছে। এখন কি হবে দেখো, তো মূলত এই 3টা সিটে 3 জন বসবে এবং 2 জন দাঁড়িয়ে থাকবে, তাই না? তো এখন আমরা দেখি যে কি হয়। ধরো তোমার কাছে এ, বি, সি, ডি এবং ই, এই 5 জনই আছে, কিন্তু সিট আমাদের 2টা নষ্ট হয়ে গেছে, তো আমাদের সিট আছে মাত্র 3টা। তাহলে তুমি দেখো এই যে প্রথম যে সিটটা আছে, বা প্রথম সিট বা যে কোনো একটা সিট ধরো এই মাঝখানে সিটটাই ধরো তুমি, এই যে এই সিটটা আছে, এই সিটে তুমি 5 জনকে চাইলে 5টা উপায়ে বসাতে পারবা। তুমি চাইলে এখানে এ কে বসাতে পারবা, বি, সি, ডি, যে কোনো একজনকে তুমি বসাতে পারবা। তাহলে এই সিটের জন্য তোমার মূলত উপায় হচ্ছে 5টা। এটা সিট তাহলে ব্লক হয়ে গেল, তাহলে সিট বাকি থাকলো 2টা। তো আমি ধরে নেই এই সিট নিয়ে আমরা বসাবো, তো ধরে নিই আমরা এই সিটে আমরা যাত্রী বসাবো। তাহলে তুমি এই 5 জনের মধ্যে অলরেডি একজন এই সিটে বসে গেছে, তাহলে তোমার হাতে লোক আছে কয়জন? 4 জন। তাহলে তুমি এই সিটে মূলত 4 উপায়ে যাত্রী বসাতে পারবা। অবশিষ্ট থাকলো এই সিট। আমাদের যাত্রী 2 জন বসছে, আর যাত্রী বাকি আছে কয়জন? আরও 3 জন। তো তুমি চাইলেই তুমি 3 জনকে এখানে যে কোনো একজনকে বসাতে পারবা। তাহলে এই সিটটা ব্লক করার পরিবর্তে আমাদের 3টা উপায় আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত উপায়। এখানে আমরা উপায়গুলো গুণ করলাম কেন? কারণ আমরা গণনার গুণন বিধি অনুযায়ী আমরা দেখছি যে আসলে আমাদের অপশনগুলো গুণ করতে হয়। আচ্ছা, ভালো কথা। তো এখানে কি হয়েছে, এখন দেখো এটা একটা মান পাইলাম, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো ফ্যাক্টোরিয়াল দিয়ে মান আসতেছে না। দেখো আমাদের যদি ফ্যাক্টোরিয়াল 5 হইতে হইতো তাহলে কিন্তু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 হইতে হইতো, কিন্তু এখানে কিন্তু দেখো এখানে 2 ইন্টু 1 কিন্তু মিসিং, তাই না? এখানে কিন্তু 3তে এসেই থেমে গেছে, 3তে এসে থেমে গেছে। তো আমরা একটু চালাকি করি, ঠিক আছে? আমরা কি করি, আমরা হচ্ছে যেটাকে জোর করে ফ্যাক্টোরিয়াল 5 বানাই। দেখো তো জোর করে ফ্যাক্টোরিয়াল 5 বানানো যায় কিনা। যে এই যে সংখ্যাটা আছে 5 ইন্টু 4 ইন্টু 3, আমরা জোর করে এখানে আমি কি করবো, কি এখানে ইন্টু 2 ইন্টু 1 লিখে দেবো। কিন্তু লিখে দিলে কি হবে, আমাদেরকে নিচে অবশ্যই 2 ইন্টু 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি দেখো কি লিখতে পারবো, তাহলে উপরে আমি লিখতে পারবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 এবং নিচে কি লিখতে পারবো, ফ্যাক্টোরিয়াল 2। দেখি ফ্যাক্টোরিয়াল 2 না, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। তো দেখো এটাকে কি এভাবে লেখা যায় যে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 লেখা যায় কিনা, দেখো তো লেখা যায়। তাহলে আমি চাইলে 5কে লিখতে পারবো যে আমাদের ফ্যাক্টোরিয়াল n এবং এটা ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। ভালো কথা। তো এটাকে মূলত লেখা যায় এইভাবে যে 5p3, ঠিক আছে, 5p3, যেখানে এই 5 হচ্ছে যাত্রী সংখ্যা এবং এই 3 হচ্ছে সিট সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ম্যাথে আমাদের যাত্রী সংখ্যা কয়জন ছিল? ধরো যাত্রী সংখ্যা ছিল 5 জন এবং সিট সংখ্যা ছিল 5টা, যেটাকে আমরা 5-এর জায়গায় আমরা যদি n লিখে দিই তাহলে npn, যার মান হচ্ছে মূলত ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা কি বলতে পারতেছি, আমরা সূত্র 1ই কিন্তু আমরা বলতে পারতেছি, দেখো যে এটা মূলত nbn ইজ ইকুয়াল ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ 5 জন মানুষকে যদি আমরা 5টা সিটে বসানোর চেষ্টা করি তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল n সংখ্যক অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 সংখ্যক উপায় আমরা বসাতে পারবো। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, তো এইটাকে মূলত আমরা চাইলে এইভাবে লিখবো যে np3, যদি এখানে 3 এর পরিবর্তে r হইতো, অন্য কোনো সংখ্যা হইতো, তাহলে এটাকে আমরা লিখবো npr। অর্থাৎ আমাদের ফর্মুলা 2তে আমরা কি পাচ্ছি যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে r সংখ্যক জায়গায় স্থাপন করলে আমরা npr উপায়ে সাজাতে পারবো। অর্থাৎ আমাদের দেখো সিট ছিল 3টা, মানুষ ছিল 5টা, তাহলে আমরা কি কতগুলো উপায়ে সাজাতে পারবো, তাহলে আমরা 5p3 উপায়ে সাজাতে পারবো। তাহলে আমাদের সিট যদি থাকে r সংখ্যক এবং যাত্রী যদি থাকে n সংখ্যক, তাহলে আমরা npr উপায়ে মূলত সাজাতে পারবো। আশা করি বোঝাতে পারছি। এখন যদি আমরা একটু আগে দেখলাম যে একটা ওয়ার্ড মানডে, তোমাকে যদি বলা হয় যে এই মানডে শব্দটি সবগুলো অক্ষরকে নিয়ে সাজালে কতগুলো উপায়ে সাজাতে পারবা, সেটা তুমি বলতে পারতেছো চোখ বন্ধ করে ফ্যাক্টোরিয়াল 6 উপায়। কিন্তু তোমাকে যদি বলে যে এই ওয়ার্ড থেকে 4টি লেটার নিয়ে কত উপায় সাজানো যায়, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি লিখবা 6p4,
কেন বলছি আমি 4টি অক্ষর নিব। তোমাকে যদি বলে এখান থেকে তোমার 3টি অক্ষর নিয়ে কত উপায় সাজানো যায়, তাহলে তুমি করবা কি 6p3 লিখবা। আবার ধরো যে একটা ওয়ার্ড আছে ডটার, তোমাকে যদি বলে যে সবগুলো অক্ষরকে নিয়ে মোট কতগুলো উপায় সাজানো যায়, তাহলে তুমি লিখবা 1 2 3 4 5 6 7 8টা অক্ষর আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে সাজাতে পারবা। কিন্তু তোমাকে যদি বলে না তুমি 8টা নিতে পারবা না, তুমি নিবা হচ্ছে এই 8টা থেকে তুমি মূলত 4টা অক্ষর নিবা। 4টা অক্ষর নিয়ে তুমি কতগুলো উপায় সাজাতে পারবা যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে তুমি কি করবা, তুমি লিখবা হচ্ছে 8p4। আশা করি বুঝতে পারছো। আবার তোমাকে যদি বলে এই 8টা অক্ষর থেকে তুমি 6টা অক্ষর নিয়ে তুমি কতগুলো উপায় সাজাতে পারবা, তাহলে তুমি করবা কি লিখবা, তুমি লিখবা 8p6। আশা করি তোমাকে বোঝাতে পারছি। এখন আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করব যে ইকুয়েশন শব্দটির সবগুলি অক্ষর ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে। তাহলে ইকুয়েশন শব্দটিতে অক্ষর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে n এর মান হচ্ছে 8। তাহলে তুমি কতগুলো উপায় সাজাতে পারবা, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 8 সংখ্যক উপায়ে সাজাতে পারবা। কোশ্চেন নাম্বার 2-এ আসি আমরা, যে মার্কেট শব্দটির সবগুলি অক্ষর ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে। দেখো মার্কেট শব্দটিতে অক্ষর আছে কয়টা, 1 2 3 4 5 6টা আছে। তাহলে তুমি ফ্যাক্টোরিয়াল 6 সংখ্যক শব্দ গঠন করতে পারো, যার মান হচ্ছে 720। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে ইকুয়েশন শব্দটির 4টি অক্ষর ব্যবহার করে কত উপায় সাজানো যাবে। ইকুয়েশন শব্দটিতে n এর মান হচ্ছে 8 এবং 4টি অক্ষর ব্যবহার করতে বলছে, তাহলে সেটা হচ্ছে npr, অর্থাৎ তুমি লিখতে পারবা যে 8p4 উপায়ে সাজানো যাবে। তাহলে এই p এর মান আসলে কই থেকে পাবো আমরা, তোমরা একটু দেখো, এটা মূলত এরকম যে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইড বাই 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইভাবে না পারলেও তোমরা হচ্ছে করবা কি, তোমরা হচ্ছে ক্যালকুলেটরে দেখবা যে শিফট চাপে নিচের দিকে দেখবা একটা পি আছে, ওই পিটা বের করলে মূলত তুমি এই মানগুলো বের করতে পারবা। আমি এটা তোমাকে পরবর্তী ক্লাসে দেখাবো। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4। তোমাকে যদি বলতো যে ইকুয়েশন শব্দটি 5টি অক্ষর ব্যবহার করে কতটি উপায় সাজানো যাবে, তাহলে তুমি কি লিখতা, যে 8p5 এর অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইড বাই 8 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছো। এখন কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলছে, যে কতগুলি অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলি অক্ষর নিয়ে 120 উপায়ে সাজানো যায়। শব্দটিতে মোট কতগুলি অক্ষর আছে। ঠিক আছে, আমরা ধরে নিই n সংখ্যক অক্ষর দিয়ে মূলত তুমি 120 উপায়ে সাজাতে পারছো, তাহলে ফ্যাক্টোরিয়াল n হবে আমাদের উত্তর। তাহলে এই n এর মানটা বের করতে হবে। তো আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি ফর্মুলা 1 এবং ফর্মুলা 2 তোমরা বুঝতে পারছো। দেখো এখন আমরা আলোচনা করব বেসিক সূত্র 3 নিয়ে। দেখো এখানে মূলত কি হয়েছে, ABC 3টা অক্ষর আছে, তো এই 3টা অক্ষরকে আমরা স্বতন্ত্রভাবে কত উপায়ে সাজাতে পারবো একটু দেখি আমরা। ABC, ACB, BAC, BCA, CAB, CBA, 1 2 3 4 5 6। এই 6টি উপায়ে আমরা 3টি অক্ষরকে সাজাতে পারতেছি। 6টি উপায় মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম যে 3টা বা 4টা বা 5টা আলাদা অক্ষর হলে কি হয়। এখন যদি আমরা দেখি যে 2টা অক্ষর যদি সেম হয় তাহলে কি হবে। যেমন ধরো এইটা ABC এর পরিবর্তে ধরো ABB আছে। দেখো যেহেতু এখানে C এর পরিবর্তে B হয়েছে, তাহলে আমরা যেখানে যেখানে C আছে সেখানে সেখানে আমরা B লিখে দেবো। তাহলে এটা B, এটা B, এখানেও B, এখানে B, এখানে B এবং এখানে B। এখন দেখো এখানে মূলত 6টা উপায় সাজানো যাচ্ছে, কিন্তু এইটা এবং এইটা কিন্তু সেম। দেখো এটা এবং এটা সেম, আবার এইটা এবং এইটা সেম, এবং এইটার এইটা সেম। তাহলে মূলত এখানে 6টা না, এখানে মূলত 3টা উপায় তুমি সাজাতে পারতেছো। 2টা অক্ষর একই হলে 2টা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হইতেছে। তাহলে এমন যদি হয় যে 3টা অক্ষর এক হয়ে গেল, ধরো এমন আছিল ABCD, যেহেতু এখানে 4টা অক্ষর আছে, 4টা অক্ষর মূলত ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ 24 উপায় তুমি লিখতে পারবা। কিন্তু এখানে যদি আমি এই 3টা সেম করে দিই তাহলে কি হবে, দেখো তাহলে হবে ABB হবে। তো এই ABB কে আমি সাজাতে পারবো মূলত এইভাবে। প্রথমত ABB
বি, এরপর বি এ ডাবল বি, এরপর বি ডাবল বি এ বি এবং ট্রিপল বি এ। দেখো আগে তুমি হচ্ছে 24টা উপায়ে সাজাতে পারতা, কিন্তু 3টা অক্ষর সেম করে দেওয়ার কারণে মাত্র তুমি 4টা উপায়ে সাজাতে পারতেছো। তাহলে কি বলতে পারছি এর দ্বারা, যে 24/4 অর্থাৎ প্রত্যেক 6টা করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়েছে, তাই না? 6টা করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হওয়ার কারণেই কিন্তু মাত্র 4টা বিন্যাস আসছে। তাহলে আমরা কি বলতে পারতেছি, যে এই ক্ষেত্রে দেখো কি হয়েছিল, যে 2টা অক্ষর একই হওয়াতে 2টা বিন্যাস একই হয়। আবার দ্বিতীয়টাতে দেখো, এখানে আমরা 3টা অক্ষরকে সেম করছি, তাহলে 3টা অক্ষর একই হওয়াতে 6টা বিন্যাস একই হয়। দেখো এখানে আমরা দেখলাম যে 24টা বিন্যাস হওয়ার কথা ছিল, কিন্তু 3টা অক্ষর একই হওয়াতে মূলত মাত্র 4টা বিন্যাস পাইছে। এর অর্থ হচ্ছে আগে যেমন 2টা করে বিন্যাস সেম হয়েছে, এখন 6টা করে বিন্যাস সেম হয়েছে। তো তোমরা চাইলে এটাকে খাতায় করে দেখতে পারো, অনেক বিদঘুটে একটা রূপ আসবে। তো আলটিমেটলি আমরা কী পাবো, যে 3টা অক্ষর যদি একই হয় তাহলে 6টা বিন্যাস সেম হবে। তো দেখো এখানে আমি লিখতে পারবো যে 2টা বিন্যাস একই হয় মানে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে 6টা বিন্যাস একই হয় মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। আবার তাহলে 4টা অক্ষর একই হওয়াতে মূলত তুমি কী পাবা বলো তো, ফ্যাক্টোরিয়াল 4 বিন্যাস একই পাবা। অনুরূপভাবে 5টা অক্ষর যদি একই হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 5 বিন্যাস একই হয়। তো এর দ্বারা আসলে আমি কী বুঝলাম, দেখো এর দ্বারা বুঝলাম যে যদি 4টা অক্ষর সেম হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 4 পরিমাণ বিন্যাস সেম হবে। আবার 5টা অক্ষর সেম হলে তাহলে ফ্যাক্টোরিয়াল 5 পরিমাণ বিন্যাস সেম হবে। তাহলে দেখো ধরো এখানে 4টা অক্ষর ছিল এ বি বি বি, এখানে 3টা সেম না। দেখো যদি এ বি সি ডি হইতো তাহলে সেটা আমরা 4টা অক্ষরের কারণে ফ্যাক্টোরিয়াল 4 লিখতাম, কিন্তু এখান থেকে তোমার কিছুটা কমবে। কতটুকু কমবে, এইখানে যে ফ্যাক্টোরিয়াল 3 পরিমাণ কমবে। অর্থাৎ তুমি যদি এখন 5টা অক্ষর সেম থাকে, সেই 5টা অক্ষর তুমি নিচে ফ্যাক্টোরিয়াল 5 দ্বারা ভাগ করবা। 2টা অক্ষর সেম থাকলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করবা। যেমন ঢাকা নামে একটা ওয়ার্ড আছে আমাদের, ঢাকা। এখানে মূলত এখানে অক্ষর আছে কয়টা, 1 2 3 4 5টা অক্ষর, মানে তুমি 5টা অক্ষরকে 5 ভাবে সাজাতে পারবা। কিন্তু এখানে এ আছে 2 বার, দ্যাটস ওয়াই তুমি এখানে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করবা। কারণ কি, কারণ এ 2 বার থাকার কারণে এরকম 2টা বিন্যাস একই হয়ে যায়। আবার দেখো ধরো এরকম, ধরো একটা ওয়ার্ড, কথার কথা ঢাকাবাসী, ঠিক আছে। আচ্ছা যদি এই একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা দেখো তুমি কতভাবে সাজাতে পারবা। দেখো এখানে মূলত অক্ষর আছে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। তাহলে তুমি বলতে পারছো যে ফ্যাক্টোরিয়াল 10 পরিমাণ এখানে বিন্যাস আছে না, ফ্যাক্টোরিয়াল 10 পরিমাণ না। কিন্তু এখানে দেখো এ আছে কয়বার, 1 2 3টা এ আছে, ঠিক আছে, 3টা এ আছে। তো তুমি এখানে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করবা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এখানে এইচও 2টা আছে। তাহলে এইচ যদি 2টা থাকে তাহলে এখানে তুমি আবার ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করবা। অর্থাৎ যতগুলো রিপিট হবে তুমি শুধুমাত্র নিচে সেই ততগুলো রিপিটেডগুলোয় ফ্যাক্টোরিয়াল দ্বারা তুমি গুণ করে দিবা। নিচে কেন ভাগ করবা, ভাগ করার কারণ হচ্ছে তোমার এই যে ডাবল থাকার কারণে বা ট্রিপল থাকার কারণে তোমার হচ্ছে এই বিন্যাসগুলা তোমার একই হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে আমরা নিচে এটা ভাগ করে দিয়ে আমরা সেটা আর কি সমান করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। যেমন একটা ওয়ার্ড আছে ম্যাথমেটিক্স, এখানে দেখো মূলত বর্ণ আছে কয়টা, তুমি ম্যাথ যখন সলভ করো তখন দেখবে লিখবা এইভাবে, যে বর্ণ আছে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। ভালো কথা, 11টা বর্ণ আছে। কিন্তু রিপিটেড বর্ণ কয়টা আছে, দেখো এ আছে কয়টা, 1 2টা। তাহলে এ আছে কয়টা, 2টা, ঠিক আছে। রিপিটেডগুলো লিখতেছি। তারপর দেখো এম আছে কয়টা, 1 2টা, এম আছে 2টা। টি আছে কয়টা, 2টা, ঠিক আছে, টি আছে কয়টা, 2টা। বাদ বাকি সবগুলো একটা করে আছে। তাহলে আমি কি লিখতে পারবো, যে ম্যাথমেটিক্স যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আমি কতভাবে বিন্যাস করতে পারবো, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। এই যে এ এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, এম এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, টি এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এটা হচ্ছে আমাদের, তুমি মূলত এই ম্যাথমেটিক্স ওয়ার্ডটাকে তুমি এতভাবে সাজাতে পারবা। আমরা দুই একটা প্র্যাকটিস করলে আশা করি বুঝবা।
দেখো তাহলে আমাদের কি ফলাফলটা আসলো, আমাদের ফলাফলটা আসলো যে n সংখ্যক জিনিসকে p সংখ্যক জিনিস এক প্রকার, q সংখ্যক জিনিস দ্বিতীয় প্রকার এবং r সংখ্যক তৃতীয় প্রকার এবং বাকি জিনিসগুলো ভিন্ন হলে তাদের বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল q ইন্টু ফ্যাক্টোরিয়াল। আর যদিও এটা বইয়ের ভাষা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি যে ঢাকা নামে যে ছোট্ট একটা ওয়ার্ড আছে, দেখো এখানে মূলত n এর মান কত বলতো, n এর মান হচ্ছে 1 2 3 4 5, n এর মান হচ্ছে 5, তাহলে তুমি উপরে লেখা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 লিখবা। আর এখানে দেখবা যে রিপিট কোনটা কোনটা হচ্ছে, রিপিট হচ্ছে এ, তাহলে এ আছে কয়বার, 2বার, ভালো কথা এটা। এখানে যদি অন্য কোনো অক্ষর যদি রিপিট হতো, ধরো এখানে কে আছে 2টা, তাহলে তুমি কি করতে, এখানে গুণন ফ্যাক্টোরিয়াল 2 করতা। যেমন একটু আগে দেখলাম আমরা ম্যাথমেটিক্স যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাতে যে আমরা মাল্টিপল টাইম করলাম, সেটা মূলত এই সূত্র দ্বারা আমরা প্রমাণ করতে পারবো। যেমন দেখো আমি আবার করে দিচ্ছি, সেটা দেখো ম্যাট্রিক্স, ঠিক আছে। এখানে মূলত n কত, এই যেখানে আমরা বলছি যে ফ্যাক্টোরিয়াল n আছে, তুমি আগে দেখো যে n কত, এখানে n আছে কতগুলো অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 11, ঠিক আছে। আচ্ছা তাহলে a আছে কয়টা, 2টা, তা তুমি ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করবা। তারপর দেখো t আছে কয়টা, 2টা, ফ্যাক্টোরিয়াল 2, আর m আছে কয়টা, 2টা, ফ্যাক্টোরিয়াল 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন প্র্যাকটিস প্রবলেম করি। দেখো কি বলছে, যে বাংলাদেশ শব্দটি সবগুলি অক্ষর ব্যবহার করে কত রকমের সাজানো যাবে। সেম তুমি উপরে কি করবা, তুমি আগে দেখবা যে এন এর মান কত, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এন হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। আর দেখো এখানে এ কয়বার আছে, 1 2, 2বার এ আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ। আর কি কোনো অক্ষর রিপিট আছে দেখতে হবে আমাদের ভালো করে, যে বি এন জি এল ডি, আর কোনো অক্ষর রিপিট নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 ম্যাথমেটিক্স, এটা আমরা আগেই করছি, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইড বাই এটা, ভালো করে। এখন হচ্ছে ঢাকা, এটা আমরা করছি, ঠিক আছে। তো বইয়ে যে প্র্যাকটিসগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি ম্যাথটা বুঝতে পারবা এইটা কীভাবে আসছে। তো আজকে যে আমরা 3টা সূত্র শিখলাম, প্রথমটা কি, যে এন পি এন, এর অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, যে এন সংখ্যক সিটে যদি আমরা এন সংখ্যক যাত্রী বসে তাহলে আমরা বিন্যাস পাবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন পরিমাণ, এবং আর সংখ্যক সিটে যদি আমরা এন সংখ্যক যাত্রী বসে তাহলে আমরা পাবো হচ্ছে এন পি আর পরিমাণ বিন্যাস। আর কি শিখলাম আমরা, যদি কোনো একটা অক্ষর রিপিট হয় তাহলে আমরা কি করতে পারি, যে উপরে লিখবো হচ্ছে আমরা এন এর মান, নিচে হচ্ছে রিপিটেড যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর ফ্যাক্টোরিয়ালের মান আমরা নিচে করে দেবো, তাহলে আমরা কাঙ্ক্ষিত বিন্যাস সংখ্যা পেয়ে যাব। তো আজকের লেকচার এই পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারছি। আগামী লেকচারে আমরা চেষ্টা করব বইয়ের পরবর্তী টপিকগুলো কভার করার। আসসালামু আলাইকুম।